আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি এক্সপ্লেন করব 2008 সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা বাচিনা এ হাসিনো সিনেমার এক্সপ্লেনেশন। এমন এক দুষ্ট ছেলে ছিল যে শুধুমাত্র মেয়েদের সাথে টাইম পাস করত আর তাদেরকে ধোঁকা দিত। কিন্তু একটা সময় সেই ছেলেটাই এমন একটি মেয়ের প্রেমে পড়ে যায় যাকে পাওয়ার জন্য সে প্লেবয় থেকে আদর্শ প্রেমিকে পরিণত হয়। এই মুভিটি একটি কমেডি রোমান্টিক জনরার সিনেমা। অসাধারণ এই রোমান্টিক গল্পটি দেখার জন্য সকল কাজকর্ম বাদ দিয়ে এক্ষুনি বসে পড়ো। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা রাজ শর্মা নামের একটি হ্যান্ডসাম ড্যাশিং ছেলেকে দেখতে পাই। সে তার লাইফে মোট 3টি প্রেম করেছিল, আর তার জীবনে ঘটে যাওয়া সেই অসাধারণ প্রেমের গল্পগুলো তুলে ধরব আজকের ভিডিওতে। তার প্রথম প্রেম হয়েছিল মাহি নামের একটি মেয়ের সঙ্গে। সালটা ছিল 1996। তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। জীবনের এই সময়টাতে এসে সবকিছুই রঙিন রঙিন লাগে। রাজের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে, সিনেমা দেখে আর পার্টি করে তার দিনগুলো ভালোই কাটছিল। একদিন রাজ তার 3 বন্ধু শচীন, পিকো আর জেবিকে সঙ্গে নিয়ে ইউরোপ ভ্রমণে যায়। ট্রেনে চড়ে তারা ইউরোপের এক শহর থেকে অন্য শহরে যাচ্ছিল। এমন সময় রাজকে দেখা যায় সে খুবই বোর ফিল করছিল, কারণ তার একটাই আক্ষেপ ছিল, এত বড় একটা ট্রেনে একটাও সুন্দরী মেয়ে ছিল না। এজন্য সে তার বন্ধু শচীনের উপর অনেক রেগে যায়। রাজ শচীনকে বলে, বেটা সব দোষ তোর। তুই যদি একটা ভালো ট্রাভেল কোম্পানির কাছ থেকে ট্যুর প্যাকেজ নিতি তাহলে চারপাশে এত মুরব্বি থাকতো না, সোনামণি দিয়ে ভরা থাকতো, আর আমার সময়টাও ভালো কাটতো। তবে রাজের সুদিন আসতে খুব বেশি একটা দেরি হয়নি, কারণ সেই ট্রেনের অপর প্রান্তে আমরা একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই। আর এই সুন্দরী মেয়েটির নাম হচ্ছে মাহি। সে তার পরিবার আর কাজিনদের সঙ্গে ট্যুরে এসেছে। মাহি ছিল খুবই হাসিখুশি একটা মেয়ে। সে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভির বিরাট বড় ফ্যান, আর সেই মুভিতে শাহরুখ খানের নাম ছিল রাজ। তাই সে তার জীবনে রাজের মতোই কাউকে চায়। সে সবসময় মনে মনে রাজের মতো একজনকে খুঁজে বেড়ায়। মাহি ওয়াশরুমে যাচ্ছিল, এমন সময় রাজেরও ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। একটু পরেই তারা দুজন মুখোমুখি হয়, একে অপরের দিকে চোখাচোখি হয়। এরপর হঠাৎ করেই তারা দুজনে ওয়াশরুমে না গিয়ে যার যার সিটে চলে যায়। রাজ খুশিতে পাগল হয়ে যায়। সে তার বন্ধুদের বলে, ট্রেনে সুন্দরী একটা মেয়ে আছে। অন্যদিকে মাহিকেও খুব এক্সাইটেড দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল সে তার রাজকে খুঁজে পেয়েছে। ট্রেন থেকে নামার পর মাহি তার কাজিনদের সঙ্গে মজা করছিল, আর এই সব কিছু দূর থেকে দেখছিল 4 বন্ধু। শচীন তখন রাজকে বলে, কোনো চিন্তা করো না বন্ধু, আমার উপর ভরসা রাখো। এক্ষুনি আমি ওই মেয়ের কাছে যাব আর ওর সকল ইনফরমেশন এনে তোমাকে জানাবো। এই বলে 4 বন্ধু খুব আত্মবিশ্বাসের সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়। শচীন খুব ভাব নিয়ে মেয়েদের সামনে দাঁড়ায় আর বলে, আমার বন্ধু রাজকে নিয়ে এসেছি, পরিচিত হও ওর সঙ্গে। শচীনের কথা শুনে মেয়েরা হেসে দেয়, বলে, কোথায় তোমার রাজ? শচীন তখন ডানে বায়ে তাকিয়ে নিজেই বোকা বনে যায়। ইতিমধ্যে সেখানে মাহির বাবা চলে আসে। মাহির বাবাকে সেখানে দেখে শচীনের অবস্থা খারাপ হয়ে যায়। বেচারা কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। পরে সে ওয়াশরুম খোঁজার ওসিলা দিয়ে সেখান থেকে পালায়। কিছুক্ষণ পরেই মাহির একজন কাজিন ওয়াশরুমে আসে। শচীন তখন সেই মেয়ের সঙ্গে কথা বলে। সে তার কাছ থেকে মাহি সম্পর্কের সকল তথ্য জেনে নেয়। শচীন এসে রাজকে জানায় যে মেয়েটির নাম হচ্ছে মাহি, আর মাহি তার স্বপ্নের নায়ক রাজকে খুঁজে বেড়াচ্ছে। এটা শুনে তো রাজ ভ্যাবাচাকা খেয়ে যায়। রাজ এটা বুঝতে পারছিল না যে মাহি কেন তাকে খুঁজে বেড়াচ্ছে। শচীন তখন বলে, আরে বেটা তোকে না, সে দিলওয়ালে দুলহানিয়ার রাজকে খুঁজে বেড়াচ্ছে। রাজ তখনও সেই সিনেমাটি দেখেনি, তাই সে দিলওয়ালে দুলহানিয়ার গল্পটি তার বন্ধু শচীনের মুখ থেকে শুনে নেয়। আর সেই সিনেমার গল্প অনুযায়ী মাহিকে ইমপ্রেসড করার জন্য সে একটা গিটার হাতে রাস্তায় দাঁড়িয়ে দিলওয়ালে দুলহানিয়া সিনেমার জনপ্রিয় একটি মিউজিক বাজাচ্ছিল। তার এমন পারফরমেন্স দেখে সেখানে অনেক লোক জমায়েত হয়। সবাই মুগ্ধ হয়ে শুনছিল, আর সেই শব্দ শুনতে পেয়ে মাহিও সেখানে ছুটে আসে। মাহিও তখন মুগ্ধ হয়ে রাজের পারফরমেন্স দেখছিল। মাহির বোন এসে বলে, আরে সে ভালো মিউজিক বাজাতে পারে, তার মানে এই না যে সে তোর রাজ। আসলে মাহি তার কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। সত্যি কথা বলতে রাজকে সে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। তাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল সুইজারল্যান্ডের জুরিখে। সবাই ট্রেনে উঠে গেলেও মাহি কিন্তু তখনও বাইরে ছিল, এটা কিন্তু কেউ জানত না। মাহি স্টেশনে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে একটা বই পড়ছিল। হঠাৎ সে তাকিয়ে দেখে ট্রেন ছেড়ে দিয়েছে। মাহি তখন চিৎকার করে ডাকছিল ট্রেনটিকে থামানোর জন্য। সে ট্রেন মিস করে খুব হতাশ হয়ে যায়। ভেতর থেকে এই দৃশ্য রাজ দেখে ফেলে। সে যে কোনোভাবেই হোক ট্রেন থেকে নেমে যায়, আর ঠিক দিলওয়ালে দুলহানিয়ার রাজ অর্থাৎ শাহরুখ খানের স্টাইলে ট্রেন লাইন ধরে দৌড়ে আসে মাহির কাছে। রাজ এসে নিজে থেকেই মাহির সঙ্গে পরিচিত হয়, কিন্তু মাহির সেদিকে কোনো খেয়ালই ছিল না। তার মনে এখন একটাই দুশ্চিন্তা, যখন তার বাবা মা তাকে খুঁজে না পাবে তখন তারা ভীষণ চিন্তায় পড়ে যাবে। মাহির এমন অবস্থা দেখে রাজ মাহিকে ভরসা জোগায়। সে বলে, আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না। রাজ স্টেশন মাস্টারের কাছে গিয়ে জানতে পারে যে পরবর্তী ট্রেন ছাড়বে সন্ধ্যা 6টায়, আর তারপরেরটা পরদিন সকাল 6টায়।
এটা শুনে রাজের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে মাহিকে সন্ধ্যা 6টার ট্রেনের কথা না বলে পরদিন সকাল 6টার কথা জানায়। এতে করে সে লম্বা একটা সময় হাতে পাবে, যাতে করে মাহিকে খুব সহজেই সে পটাতে পারে। কিন্তু মাহি সকাল পর্যন্ত এখানে বসে থাকায় একদমই রাজি ছিল না। সে প্ল্যান করে সে একটা মোটর বাইক ভাড়া করবে, আর সেই মোটর বাইকে চড়েই তারা জুরিখে যাবে। সেই অনুযায়ী তারা একটা স্কুটি ভাড়া করে, আর এটা ভাড়া করতে গিয়ে তাদের পকেটের সমস্ত টাকা শেষ হয়ে যায়। চলার পথে দুজন দুজনার সঙ্গে ভালোভাবে পরিচিত হয়। তারা অনেক বিষয়ে কথা বলে। একটা সময় দুজনেই খুব ক্ষুধার্ত হয়ে পড়ে, কিন্তু তাদের পকেটে কোনো টাকা পয়সা ছিল না। টাকা নেই তো কি হয়েছে, বুদ্ধি তো আছে। তখন রাত চালাকি করে একটা মিষ্টির দোকানে যায়। সেখানে গিয়ে তারা অনেক রকমের মিষ্টি চেখে দেখে, আর এসব করতে করতে তাদের পেট ভরে যায়। অবশেষে তারা দুজন দোকানিকে ফাঁকি দিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। পথ চলতে চলতে একটা সময় রাত নেমে আসে। হঠাৎ করে রাজ নতুন একটা ফোন দিয়ে আটে। সে চালাকি করে বাইকটি থামিয়ে দেয়। মাহিকে জানায় যে পেট্রোল শেষ। চালাকি করেও শান্তি নেই, কারণ মাহির জোরাচুরিতে পেট্রোল পাম্প খোঁজার জন্য রাজকে 4 কিলোমিটার পথ বাইক ঠেলতে হয়। অবশেষে কোথাও পেট্রোল না পেয়ে তারা একটা জায়গায় বসে পড়ে জিরিয়ে নেওয়ার জন্য। মাহি এখানে রাজকে তার জীবনের কিছু কথা বলে। সে জানায় যে এখান থেকে ইন্ডিয়া যাওয়ার পর তার বিয়ে হয়ে যাবে। একটা ছেলের সঙ্গে তার বাবা তার বিয়ে ঠিক করে রেখেছে। একথা শোনার পর রাজের মন খারাপ হয়ে যায়। সে তখন সত্যি কথাটা জানিয়ে দেয় যে বাইকে যথেষ্ট তেল রয়েছে, কিন্তু সে ইচ্ছে করেই এমনটা করেছে। এজন্য সে মাহিকে সরি বলে। রাজের কথা শুনে মাহি বুঝতে পারে সে যেমন রাজকে পছন্দ করে, ঠিক তেমনি রাজও তাকে অনেক পছন্দ করে। রাজ তখন রওনা করতে চাইলে মাহি তাকে বাধা দেয়। রাজ বলে, আমি আসলে জানতাম না তোমার বিয়ে ঠিক হয়েছে, তবে আমি তোমাকে খুব পছন্দ করি। জানো মাহি, আমি তোমার জন্য একটা কবিতা লিখেছি। মাহি কবিতা শুনতে চাইলে রাজ তার পকেট থেকে একটা কাগজ বের করে মাহিকে সুন্দর একটা রোমান্টিক কবিতা শোনায়। আর এই কবিতা শোনার পর মাহি রাজের প্রতি আরও বেশি দুর্বল হয়ে যায়। মাহি আনন্দে কান্না করে দেয়। সে রাজকে কথা দেয় সে রাজকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। রাজও তাকে কথা দেয় সে চিরকাল তার সঙ্গেই থাকবে। পরদিন সকালের মধ্যেই তারা জুরিখে পৌঁছে যায়। সেখানে মাহি তার বাবা মার সঙ্গে দেখা করে। মাহির বাবা মাহিকে নিয়ে অনেক টেনশন করছিল। মাহি তখন তার বাবাকে রাজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। রাজ যদি না থাকতো তাহলে সে অনেক বড় বিপদে পড়ে যেত। মেয়েকে সাহায্য করার জন্য মাহির বাবা তখন রাজের ওপর অনেক খুশি হয়। সে রাজকে ধন্যবাদ জানায়, আর এও জানায় দেশে ফিরে গেলে সে যেন তাদের বাড়িতে বেড়াতে আসে। মাহি তার বাসার অ্যাড্রেস রাজকে দিয়ে বলে, আমি দেশে ফেরার পর তোমার জন্য অপেক্ষা করব। মাহি চলে যাবার সময় আশপাশে তাকিয়ে রাজের কপালে হঠাৎ করে চুমু খায়। রাজের কাছে এই বিষয়গুলো একদমই নতুন, ঠিক তেমনি মাহির কাছেও। এরপর রাজ তার বন্ধুদের সঙ্গে দেখা করে। তার বন্ধুরা ছিল ভীষণ এক্সাইটেড তাদের মাঝে কিছু হয়েছে কিনা সেটা জানার জন্য। অন্যদিকে মাহির কাজিনরাও মাহিকে ঘিরে ভীষণ এক্সাইটেড ছিল। তারাও জানতে চায় আসলে কিছু হয়েছে কিনা। মাহি তার কাজিনদের কাছে সবকিছু খুলে বলে, এমনকি সেই কবিতার কথাটাও বলে যেটা রাজ তাকে উদ্দেশ্য করে লিখেছে। এরপর মাহি সেই কাগজটি বের করে কবিতাটা পড়ে শোনানোর জন্য, কিন্তু সে দেখতে পায় সেটা একটা সাদা কাগজ, সেখানে কিছুই লেখা নেই। এটা দেখে মাহি শকড হয়ে যায়। সে বুঝে যায় রাজ তাকে পটানোর জন্য এসব করেছে। তাদের সম্পর্কের শুরুটাই যে মিথ্যে দিয়ে শুরু হবে এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই সে রাজের কাছে ছুটে যায় সত্যিটা জানার জন্য। অন্যদিকে দেখা যায় রাজ তার বন্ধুদের কাছে সবকিছুই শেয়ার করছে, কিন্তু সেটা একটু ভিন্নভাবে। সে মাহি সম্পর্কে এমনভাবে বলছিল যেন মাহি তার জন্য পাগল। মাহি তাকে তার ভালোবাসার কথা জানিয়েছে, সে তাকে বিয়ে করতে চায়। এমনকি গত রাতে তারা কিস থেকে শুরু করে যা যা করেছিল, মানে অন্তরঙ্গ বিষয়গুলো তার বন্ধুদের কাছে শেয়ার করে। রাজ এখানে তার বন্ধুদের মাঝে মাহিকে খুব ছোটভাবে উপস্থাপন করছিল। মাহির ভালোবাসার প্রতি তার ন্যূনতম শ্রদ্ধাবোধ ছিল না। মাহি পেছনে দাঁড়িয়ে এই সব কথাগুলো শুনছিল আর অঝরে কান্না করছিল। আসলে রাজ এই সম্পর্কের গভীরতা না বুঝলেও মেয়েটা কিন্তু ঠিকই তাকে অনেক ভালোবেসেছিল। রাজ যখন কথা শেষ করে ঘুরে দাঁড়ায় তখনই সে মাহিকে দেখতে পায়। হঠাৎ করে এখানে মাহিকে দেখতে পেয়ে সে থমকে যায়। দুজন দুজনার দিকে তাকিয়ে থাকে। কেউ কারোর সঙ্গে একটা কথাও বলেনি। রাজ সেখান থেকে মাথা নিচু করে চলে যায়। এছাড়া তার কোনো উপায়ও ছিল না। আর এই ঘটনার মধ্য দিয়ে রাজ আর মাহির ভালোবাসার সমাপ্তি ঘটে। এই ঘটনার 6 বছর পর রাজের জীবনে দ্বিতীয় প্রেম আসে। সালটা ছিল 2002। রাজ এখন আগের থেকে অনেক বেশি ম্যাচিউর। সে এখন মাইক্রোসফট কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করছে। চাকরির জন্য সে মুম্বাইতে চলে আসে আর এখানে এসে ছোট্ট একটি ফ্ল্যাট ভাড়া নেয়। রাজ নাইট শিফটে কাজ করার পরে সকালে যখন সে ঘুমাতে যায় তখন ঠিক তার পাশের ফ্ল্যাটে উচ্চ শব্দে মিউজিক বাজতে থাকে, আর এই শব্দে সে একদমই ঘুমাতে পারে না। তাই সে ওই ফ্ল্যাটের ওনারের ওপর চেঁচামেচি করতে থাকে। এক পর্যায়ে মহাবিরক্ত হয়ে সে পাশের ফ্ল্যাটের দরজায় জোরে জোরে নক করতে থাকে। তখন একটি মেয়ে দরজা খুলে দেয়, আর এই মেয়েটিকে দেখা মাত্রই তার রাগ একেবারে পানি হয়ে যায়। মেয়েটির নাম রাধিকা। সে রাঁচি থেকে মুম্বাইতে এসেছে মডেল হওয়ার স্বপ্ন নিয়ে। এজন্যই সে তার ফিটনেস ধরে রাখার জন্য রোজ সকালে জোরে মিউজিক ছেড়ে এক্সারসাইজ করত। রাজ এসেছিল বকাঝকা করার জন্য, কিন্তু রাধিকাকে দেখে উল্টো সে নিজেই তার কাছে ক্ষমা চায়।
প্রথম দেখাতেই সে রাধিকার প্রেমে পড়ে যায়। এরপর থেকে সে সব সময় রাধিকার পেছনে ঘুরঘুর করতে থাকে। এমনকি রাধিকা যেখানে জিম করত সেও একই জিমে ভর্তি হয়। এভাবেই কিছুদিন চলতে চলতে একটা সময় তাদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তাদের বন্ধুত্বের সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায় যে তারা একে অপরকে ছাড়া একদমই থাকতে পারত না। রাজ সব সময় ছায়ার মতো রাধিকার সাথে লেগেই থাকত। এভাবে সারাক্ষণ লেগে থাকলে তা কি আর বন্ধুত্ব থাকে? সেই বন্ধুত্ব পরিণত হয়ে যায় গভীর ভালোবাসায়। আর এখান থেকে শুরু হয়ে যায় রাজ আর রাধিকার প্রেমের অধ্যায়। এরপর থেকে তারা একসঙ্গে থাকতে শুরু করে। 2 ফ্ল্যাটের মাঝের দেয়াল ভেঙে তারা একটি ফ্ল্যাটে কনভার্ট করে। এভাবেই তারা কাটিয়ে দেয় 1.5 বছর। অন্যদিকে দেখা যায় রাজ আর শচীন 2 বন্ধু একই অফিসে কাজ করে। তাদের কাজে সন্তুষ্ট হয়ে অফিসের বস তাদেরকে প্রমোশন দেয়। সে জানায় শীঘ্রই তাদের দুজনকে অস্ট্রেলিয়ার সিডনিতে ট্রান্সফার করা হবে। আর এই খুশিতে 2 বন্ধু দুষ্টপানি পান করার জন্য একটি বারে যায়। রাজ বলে, নতুন দেশ নতুন মেয়ে, খুব মজা হবে রে বন্ধু। তখন শচীন বলে, রাধিকা তোকে অনেক ভালোবাসে, সে তোকে একা কখনোই ছাড়বে না, তুই বরং রাধিকাকে সঙ্গে করে নিয়ে চল। এই শুনে রাজ বলে, তুই কি পাগল হয়ে গেছিস? আরে আমরা তো বিয়ে করি নাই, জাস্ট একসঙ্গে থাকি, এতটুকুই। রাজের সিডনিতে চলে যাওয়ার বিষয়টা সে রাধিকাকে এমনভাবে বলে যেন রাধিকা এই সম্পর্কটা এখানেই শেষ করে দেয়। তবে ফলাফল হয় সম্পূর্ণ বিপরীত। রাধিকা তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। এটা শুনে তো রাজের মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু সে সেটা রাধিকাকে বুঝতে দিচ্ছিল না। সে রাধিকাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি সামনে বড় মডেল হবা, আর আমার সাথে গেলে তোমার সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। রাধিকা জানায় সে রাজের জন্য সবকিছুই ত্যাগ করতে পারে। একথা শুনে রাজ তো পড়ে যায় মহা মুসিবতে। সে চেয়েছিল সিডনি যাওয়ার আগে এই সম্পর্কটা শেষ করে যাবে, কিন্তু এখন তো নতুন করে তার ঘাড়ে আসলো আর এক বিপদ। আর এই বিপদ থেকে নিস্তার পাওয়ার জন্য সে তার বন্ধু শচীনের সাহায্য চায়। শচীন বুদ্ধি দেয়, এই সমস্যা থেকে তোর মাই পারবে তোকে উদ্ধার করতে। তুই তোর মাকে বুঝিয়ে বলবি সে যেন রাধিকার সাথে রিনা খানের মতো আচরণ করে, তার আচরণ দেখে যেন রাধিকা তোকে ছেড়ে পালায়। এই বুদ্ধি নিয়ে খুশি মনে রাজ বাসায় আসে। আর বাসায় ফিরে দেখতে পায় রাধিকা ইতিমধ্যেই তার মায়ের সঙ্গে ফোনে খুব সুন্দর করে কথা বলছে। এমনকি তার মাও রাধিকাকে বেশ পছন্দ করে ফেলেছে। এটা দেখে তো রাজের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার এই প্ল্যানটা পুরোপুরি ভেস্তে যায়। শচীন এবার রাজকে আরও একটা দুর্দান্ত দুষ্ট বুদ্ধি দেয়। আর সেই প্ল্যান অনুযায়ী এবার সে রাধিকাকে বলে, শোনো, আমি কখনোই বাবা হতে পারবো না। ছোটবেলায় আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, সেখান থেকেই আমি বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। একথা শুনে রাধিকা বলে, একথা তুমি কেন আমাকে আগে বলনি? রাজ মনে মনে ভাবছিল এবার নিশ্চয়ই কাজ হবে, কিন্তু এবারও ফলাফল শূন্য। রাধিকা বলে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে ভালোবাসি, প্রয়োজনে আমরা একটা বাচ্চা দত্তক নিব, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু বিয়ের ব্যবস্থা করো। একথা শোনার পর রাজ মনে মনে ভাবছিল সে মাইনকার চিপায় পড়ে গেছে, এখান থেকে সে আর কখনোই বের হতে পারবে না। তৃতীয়বারের মতো শচীনের দুষ্টবুদ্ধি নিয়ে রাজ এবার আর একটা প্ল্যান বানিয়ে ফেলে। সে তার বাসায় একটা দুষ্ট পার্টির আয়োজন করে, যেখানে সে অনেকগুলো অর্ধনগ্ন মেয়েদের সঙ্গে অন্তরঙ্গভাবে নাচানাচি করছিল। তার উদ্দেশ্য ছিল রাধিকার সামনে সে তার চরিত্রকে খারাপভাবে উপস্থাপন করবে, আর এটা দেখে রাধিকা কষ্ট পেয়ে তার জীবন থেকে সরে যাবে। রাধিকা বাসায় ফিরে যখন রাজের এসব কার্যকলাপ দেখতে পায়, তখন সে সোজা তার রুমে চলে যায় আর তার ব্যাগপত্র গোছাতে থাকে। রাজ তখন মনে মনে ভাবছিল এই আপদটা বুঝিয়ে এখন তার জীবন থেকে বিদায় হবে। রাধিকা একটু কষ্ট পেয়েছে এটা ঠিক, তবে পরক্ষণেই আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। রাজ চেয়েছিল এখন সে সত্যিটা রাধিকাকে জানিয়ে দেবে, কিন্তু রাধিকা তখন এতটাই ইমোশনাল ছিল যে রাজ তাকে আর সত্যিটা বলার সাহস পায়নি। 8 তারিখ রাত 9টায় মন্দিরে তাদের বিয়ে হবার কথা ছিল। রাধিকা সুন্দর করে সেজেগুজে মন্দিরে গিয়ে রাজের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাজ আর আসেনি। রাধিকার এক বান্ধবী খবর নিয়ে জানতে পারে যে রাজ সন্ধ্যা 7টার ফ্লাইটে সিডনি চলে গেছে। এটা শোনার পর রাধিকা অনেক কষ্ট পায়। রাধিকা তার ক্যারিয়ার সবকিছু বিসর্জন দিয়ে সে রাজকে ভালোবেসেছিল। সে যে কোনো মূল্যে রাজকে তার কাছে পেতে চেয়েছিল, কিন্তু রাজ তার সঙ্গে বেইমানি করল। এরই মধ্য দিয়ে রাধিকা আর রাজের ভালোবাসার অধ্যায় এখানেই শেষ হয়। সালটা ছিল 2007। রাজের জীবনে তৃতীয় অর্থাৎ সর্বশেষ প্রেমের অধ্যায় শুরু হয় গায়ত্রী নামের একটি মেয়ের সঙ্গে। সিডনি আসার পর থেকে রাজের লাইফস্টাইল পুরাই চেঞ্জ হয়ে যায়। কাজের বাইরে যতটুকু সময় থাকত সারাক্ষণেই সে চিল করে বেড়াত। মদ, পার্টি আর সাদা চামড়ার নারীদের সাথে চুমাচাট্টি করাটা ছিল তার নিত্যদিনের কাজ। পার্টি শেষ করে বাড়ি ফেরার পথে এক রাতে রাজের পরিচয় হয় ভারতীয় এক ট্যাক্সি ড্রাইভার গায়ত্রীর সঙ্গে। সুন্দরী এই ট্যাক্সি ড্রাইভারকে দেখে রাজ তাকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে গাড়ি চালাও, তোমার ভয় লাগে না? গায়ত্রী বলে সে ভয় পায় না, কারণ সে মার্শাল আর্ট জানে। এমনকি সে আত্মরক্ষার জন্য সবসময় তার সঙ্গে মরিচের গুঁড়া, হকি স্টিক আর একটা ছুরিও রাখে। গায়ত্রীর কথা শুনে রাজ তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গায়ত্রী যাবার সময় রাজকে তার ভিজিটিং কার্ড দিয়ে যায়। গাড়ির প্রয়োজন হলে সে যেন তাকে কল করে। রাজ সেই ভিজিটিং কার্ডটি খুব যত্ন করে নিজের কাছে রেখে দেয়।
এবং তার বন্ধু শচীনকে বলে গায়ত্রী সম্পর্কে। পরদিন রাতে রাজ গায়ত্রীকে কল দিয়ে একটা অ্যাড্রেস দেয় তাকে নিয়ে আসার জন্য। গায়ত্রী সেখানে পৌঁছে দেখতে পায় রাজ রাস্তার পাশের একটি বেঞ্চে অর্ধনগ্ন অবস্থায় বসে আছে। রাজের এমন করুণ অবস্থা দেখে গায়ত্রী তার হাসি ধরে রাখতে পারে না। কিছুক্ষণ পর দেখা যায় ওপর থেকে এক সাদা চামড়ার মেয়ে রাজের কাপড় চোপড় নিচে ছুঁড়ে মারছে আর রাজকে ইচ্ছেমতো গালিগালাজ করছে। বেশ কিছুদিন একসঙ্গে ঘোরাঘুরির পর রাজ আর গায়ত্রীর মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। গায়ত্রীর কথা শুনে রাজ বুঝতে পারে যে বিয়ে শাদীর ব্যাপারে তার একদমই ইন্টারেস্ট নেই, সে স্বাধীনভাবে জীবনযাপন করতেই বেশি পছন্দ করে। রাজ একদিন শপিং করতে গিয়ে দরকারি জিনিসের পাশাপাশি অনেকগুলো কন্ডম নিয়ে নেয়। এরপর যখন ক্যাশ কাউন্টারের সামনে আসে সেখানে সে গায়ত্রীকে দেখে একেবারে ভ্যাবাচাকা খেয়ে যায়। গায়ত্রী বলে, এর চেয়ে ভালো ফ্লেভারের কন্ডম আছে, দিব কি? এটা শুনে রাজ ভীষণ লজ্জা পেয়ে যায়। সে তখন বলে, এগুলো আমার না, বিশ্বাস করো, কে যেন ভুল করে আমার ট্রলিতে রেখে গেছে। রাজের কোম্পানি থেকে নতুন একটা গেম লঞ্চ হবে, সেই উপলক্ষে কোম্পানি বড় একটা পার্টির আয়োজন করেছে। রাজ যাবার আগে গায়ত্রীকে সেই পার্টিতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে। সন্ধ্যার পর গায়ত্রী লাল একটা ড্রেস পরে যখন পার্টিতে আসে তখন রাজ তাকে দেখেই থ হয়ে যায়। সে জাস্ট অবাক হয়ে গায়ত্রীকে দেখছিল। অন্যদিকে শচীন তো এটা একেবারেই মেনে নিতে পারছিল না যে গায়ত্রী একটা ট্যাক্সি ড্রাইভার আর সেই ট্যাক্সি ড্রাইভারের প্রেমে পড়েছে রাজ। এটা রাজের স্ট্যাটাসের সঙ্গে একদমই যায় না। রাজ তখন বলে, ট্যাক্সি ড্রাইভার হয়েছে তো কি হয়েছে, মেয়েটা সুন্দরী, স্মার্ট, শিক্ষিত, সে কলেজে পড়ে, সে সেলফ ইন্ডিপেন্ডেন্ট, নিজের খরচ নিজে বহন করে, এতে দোষের কি আছে? এত বোঝানোর পরেও শচীন কিছুতেই মেনে নিতে পারছিল না যে একটা ট্যাক্সি ড্রাইভার হবে তার প্রিয় বন্ধুর গার্লফ্রেন্ড। শচীন যতই যা বলুক তাতে রাজের কিচ্ছু যায় আসে না। তার সমস্ত চিন্তা জুড়ে শুধুমাত্র গায়ত্রীর স্থান। যেখানেই যায় না কেন সে এক দৃষ্টিতে গায়ত্রীর দিকে তাকিয়ে থাকে। এটা দেখে মাঝে মাঝে গায়ত্রীও খুব বিরক্ত হয়ে যায়। রাজের এই ভালোবাসা এতটাই এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় যে রাজ নিজে থেকেই গায়ত্রীকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। সে তার বন্ধু শচীনকে বলে যে আজই সে গায়ত্রীকে বিয়ের জন্য প্রপোজ করবে। একথা শুনে তো শচীনের মাথা খারাপ হয়ে যায়। তখন রাজ তাকে বোঝায়, দেখ ভাই, তুই আমার একমাত্র কাছের বন্ধু, তাই তোকে জানালাম, তুই তার বুঝবি না ভালোবাসা কি জিনিস। যদি ভালোবাসতি কাউকে তাহলে বুঝতি। একথা শোনার পর শচীনের ভুল ভেঙে যায়। সে তখন রাজের কাছে ক্ষমা চায়। এরপর রাজ গায়ত্রীর চোখ বেঁধে তাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে আসে, যেখানে শত শত জ্বলন্ত মোমবাতি দিয়ে সাজানো ছিল। এত সব আয়োজন করা হয়েছে শুধুমাত্র গায়ত্রীকে ইমপ্রেসড করার জন্য। রাজ তখন হাঁটু গেড়ে গায়ত্রীকে প্রপোজ করে। সে তখন সরাসরি বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু গায়ত্রী এই প্রপোজাল প্রত্যাখ্যান করে। সে রাজকে বলে, তুমি কি ভেবেছ যে আমি তোমার সঙ্গে যোগ করেছি? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি যে বিয়েতে আমি বিশ্বাসী নই। বরঞ্চ আমাদের যে বন্ধুত্বের সম্পর্কটা ছিল এখন তুমি সেটাও ভেঙে দিলে। রাজ তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গায়ত্রী সাফ জানিয়ে দেয় সে বিয়ে করতে পারবে না। সে রাজকে সরি বলে সেখান থেকে চলে যায়। ভালোবাসার মানুষটিকে না পাওয়ার যে কষ্ট, সেটা প্রথমবার রাজ অনুভব করতে পারে। রাজ এতটাই কষ্ট পায় যে জীবনে প্রথমবার কোনো মেয়ের জন্য সে কান্না করতে থাকে। তার মনে তখন ভীষণ অপরাধ বোধ জেগে ওঠে। তার মনে পড়ে যায় মাহি আর রাধিকার কথা। মনের ভেতর থাকা অপরাধ বোধ রাজকে কুরে কুরে খায়। কোনো কিছুতেই তার মন বসে না। সে ডিসিশন নেয় সে আবার ইন্ডিয়া ফিরে যাবে এবং যেভাবেই হোক সে মাহি আর রাধিকার কাছে ক্ষমা চাইবে। রাজের এমন ডিসিশনকে শচীন অ্যাপ্রিসিয়েট করে। বন্ধু শচীনকে বিদায় জানিয়ে রাজ ইন্ডিয়াতে চলে আসে। ইন্ডিয়াতে আসার পর রাজ প্রথমেই চলে যায় মাহির দেওয়া ঠিকানায়। সেখানে গিয়ে সে দেখতে পায় দুটো যমজ বাচ্চা বাইরে খেলা করছে। বাচ্চা দুটোকে বলে মাহিকে ডেকে দেওয়ার জন্য। একটু পরেই ভেতর থেকে এক যুবক বেরিয়ে আসে। রাজ প্রথমে ওই লোকের কাছে নিজের পরিচয় দেয় আর সে জানতে চায় মাহি কেমন আছে। রাজের পরিচয় জানা মাত্রই লোকটি হঠাৎ রেগে যায়। সে রাজকে এক ঘুষি মেরে সেন্সলেস করে দেয়। রাজের জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি জঙ্গলের মধ্যে আবিষ্কার করে আর তার পাশেই বন্দুক হাতে বসেছিল সেই লোকটি। লোকটি তার পরিচয় জানায়, তার নাম যোগেন্দর সিং, তিনি হচ্ছেন মাহির হাজব্যান্ড। যোগেন্দর বলে, আমার মন চাইছে এই মুহূর্তেই তোকে গুলি করে মেরে ফেলি। হারামজাদা, তোর কারণে আমার লাইফটা ধ্বংস হয়ে গেছে। মাহি আজও তোকে ভুলতে পারিনি। এখনও তোর কথা মনে করে সে আপসেট হয়ে যায়। তোর জন্য সে আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না, আমাকে ভালোবাসে না, কিন্তু আমি মাহিকে অনেক ভালোবাসি। আমরা বছরের পর বছর শুধুমাত্র রোবটের মতো সংসার করে যাচ্ছি। এই সব কিছুর জন্য তুই দায়ী। যোগেন্দর বলে, আজ তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে তুই যদি কখনো মাহির খোঁজ করিস তাহলে এই বন্দুকটি আমি ব্যবহার করতে বাধ্য হব। এরপর সে রাজকে একা রেখেই সেখান থেকে চলে যায়। হুমকি ধামকি পেয়েও রাজ হাল ছাড়েনি। সে মাহিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। একদিন একটি বারে গিয়ে সে জানতে পারে যে মাহির কাজিনের সাথে যেই ছেলেটির বিয়ে হবে তার নাম করণ, আর সে এখানেই বন্ধুদের সঙ্গে পার্টি করছে। করণের সাথে পরিচয় হলে রাজ খুব সহজেই মাহির কাছে পৌঁছাতে পারবে। এজন্য সে করণ আর তার বন্ধুদের তার পক্ষ থেকে ফ্রিতে শ্যাম্পেন প্রোভাইড করে। এর ফলে করণের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তৈরি হয়।
করণের মাধ্যমে রাজ শেষ পর্যন্ত মাহির ঠিকানায় পৌঁছে যায়। বাড়িতে তখন বিয়ের ধুমধাম আয়োজন চলছিল, চারিদিকে অনেক গেস্ট। আর সেখানে হঠাৎ করে রাজকে দেখতে পেয়ে মাহি থমকে যায়। যোগেন্দারের সাথে রাজের দেখা হয়ে যায়। এবার যোগেন্দার তাকে কড়াভাবে হুমকি দেয়, যদি মাহির কাছে আসার চেষ্টা করে তাহলে সে তাকে জানে মেরে ফেলবে। এমনকি মাহির বোনও রাজকে হুমকি দেয়। সে জানায় সে খুব ভালো বন্দুক চালাতে পারে, তাই যত দ্রুত সম্ভব রাজকে এখান থেকে পালাতে বলে। 12 বছর পর মাহির বাবা রাজকে প্রথম দেখাতেই চিনতে পারে। একমাত্র সেই ছিল যে রাজকে ভালোবাসে। সে রাজের সেই উপকারের কথা আজও মনে রেখেছে। সে তাকে বলে, তুমি এখানে নিজের বাড়ি মনে করে থাকবে, যতদিন খুশি থাকো। মাহির বাবার কথায় রাজ কিছুটা সাহস ফিরে পায়। এরপর থেকে রাজ অনেকবার মাহির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু মাহি তাকে এড়িয়ে যায়। অনেক চেষ্টার পরে একদিন রাজ মাহির সঙ্গে কথা বলার সুযোগ পায়। সে তখন তার সমস্ত ভুলগুলো স্বীকার করে। এজন্য সে মাহির কাছে ক্ষমা চায়। রাজ বলে, তুমি অনেক ভালো একটা মেয়ে, আমি তোমার যোগ্য নই। তুমি যেই রাজকে সারা জীবন খুঁজে এসেছো সেই রাজ আমি নই। সেই রাজ হচ্ছে তোমার স্বামী যোগেন্দার। সেই হচ্ছে আসল রাজ, যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু তুমি তাকে অবহেলা করছো। আমার মতো ফেক রাজের কথা না ভেবে তুমি তোমার স্বামীকে নিয়ে চিন্তা করো। রাজের কথাগুলো শুনে মাহি খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে তার কান্না ধরে রাখতে পারে না। মাহি রাজকে ক্ষমা করে দেয়। রাজ সেখান থেকে চলে যাবার সময় দরজার বাইরেই যোগেন্দারকে দেখতে পায়। যোগেন্দার তখন খুব ইমোশনাল ছিল, কারণ সে তাদের সব কথাগুলো এতক্ষণ শুনেছে। এরপর থেকে যোগেন্দারের সাথে মাহির সম্পর্ক একেবারেই ঠিকঠাক হয়ে যায়। রাজ খুবই খুশি ছিল, কারণ মাহি তাকে ক্ষমা করে দিয়েছে। এমনকি মাহি আর যোগেন্দারের মধ্যে সম্পর্কটাও সে ঠিক করতে পেরেছে। অপরাধের বোঝা কিছুটা হালকা হয়। রাজ খুব স্বস্তি অনুভব করছিল। রাজের পরবর্তী টার্গেট ছিল রাধিকার কাছে পৌঁছানো, কিন্তু সে এখন বিরাট স্টার। তার কাছে পৌঁছাতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়। রাধিকার সঙ্গে একটু দেখা করার জন্য রাজ অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তার সিকিউরিটি গার্ডরা রাজকে আটকে দেয়। রাজ চিৎকার করে রাধিকাকে ডাকছিল। রাধিকাও রাজকে দেখতে পায়, কিন্তু সে রাজকে কোনো রকম পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। রাধিকা সেদিনেই তার পরবর্তী প্রজেক্টের জন্য ইটালি চলে যায়। রাজও তাকে ফলো করতে করতে সেখানে চলে আসে। গেইটে সিকিউরিটি গার্ড রাজকে আটকে দেয়। রাধিকা ওপর থেকে এসব দেখতে পায়। সে তখন রাজকে ওপরে আসতে বলে। রাজ বলে, আমি তোমার সাথে যেই অন্যায়গুলো করেছি তার জন্য ক্ষমা চাইতে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু রাধিকা ভুল ভাবে। সে ভেবেছিল রাজ এখানে এসেছে তার খ্যাতি, টাকা পয়সা এসব দেখে। রাধিকা মনে করে রাজ এখানে এসেছে শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্য। তখন রাজ বলে, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, আমি শুধুমাত্র এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। তুমি আমাকে ক্ষমা করে দিলেই আমি এখান থেকে চলে যাব। রাধিকা বলে, তুমি যেই অন্যায় করেছো তোমাকে এত সহজে আমি ক্ষমা করতে পারবো না। যদি ক্ষমা পেতে চাও তাহলে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। রাজ তখন রাধিকার কথায় রাজি হয়ে যায়। সে ক্ষমা পাওয়ার জন্য যে কোনো পরীক্ষা দিতে রাজি। রাধিকা প্রথমেই রাজকে তার পার্সোনাল সেক্রেটারি বানিয়ে নেয়। রাজকে দিয়ে সে ছোট বড় নানান রকমের কাজ করিয়ে নেয়। সে তার একটা পার্টিতে রাজকে দিয়ে ওয়েটারের কাজ করায়। এমনকি পান থেকে চুন খসলেই সে রাজকে অপমান করতে শুরু করে। একের পর এক হুকুম দিয়ে রাজকে সে সব সময় দৌড়ের উপর রাখে। ঘরবাড়ি পরিষ্কার থেকে শুরু করে মাথায় ছাতা ধরে হাঁটা, বাজারের ব্যাগ টানা, কোনো কিছুই বাদ যায় না রাজের ক্ষেত্রে। এমনকি রাধিকা যখন সাইকেলিং করত তখন রাজকে জুসের বোতল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা তার পেছন পেছন দৌড়াতে হতো। মোট কথা এমন কোনো কাজ নেই যা সে রাজকে দিয়ে না করাতো। তার উদ্দেশ্য ছিল তার এই অত্যাচার সহ্য করতে না পেরে রাজ এখান থেকে চলে যাবে। তাছাড়া রাজের ওপর রয়েছে তার ভীষণ রকমের ঘৃণা। এই সুযোগে সে সেই ঝাল মিটিয়ে নিচ্ছে। এত অত্যাচারের পরেও রাজ যখন সেখানে থেকে যায় তখন রাধিকা বুঝতে পারে যে রাজ সত্যি সত্যি মন থেকে ক্ষমা চাইতে এসেছে। সে তার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য এখানে আসেনি। যদিও রাজের জন্য তার ভীষণ খারাপ লাগছিল, কিন্তু তবুও সেই দিনের কথা সে আজও ভুলতে পারেনি। সে কান্না করছিল আর রাজকে সেই কষ্টের দিনগুলোর কথা বলছিল। রাধিকা বলে, তুমি কেন আমাকে বিয়ে করতে চাওনি? ভেবেছিলে আমি খুব খারাপ মেয়ে, তোমার সাথে যদি লিভ টুগেদার করতে পারি তাহলে হয়তো অন্য কারোর সাথে করতে পারবো, এমনটাই ভেবেছিলে তাই না? রাজ বলে, আসলে তুমি যা ভাবছো বিষয়টা তেমন না, আমি তখন বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। রাধিকা তখন রাজকে বলে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। রাধিকার কথা শুনে রাজের খুব মন খারাপ হয়ে যায়। সে নিরাশ হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। রাজ সেখান থেকে সরাসরি এয়ারপোর্ট চলে যায় সিডনি যাবার উদ্দেশ্যে। সে বসে বসে ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল। রাজ বসে বসে যখন রাধিকার কথাগুলো ভাবছিল, হঠাৎ করেই সে পাশ ফিরে দেখতে পায় রাধিকা তার পাশে বসে আছে। রাধিকা এতদিন রাজের সঙ্গে যে ব্যবহার করেছে তার জন্য সে রাজকে সরি বলে, এমনকি সে রাজকে মন থেকে ক্ষমা করে দেয়। রাধিকার কথা শুনে রাজের মুখে হাসি ফুটে ওঠে। রাধিকা রাজকে জড়িয়ে ধরে হাসি মুখে বিদায় দেয়। রাজ তার প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছে। এখন আর তার মনে কোনো অনুশোচনা নেই, শুধুমাত্র গায়ত্রীকে না পাওয়ার কষ্টটা তার রয়েই গেল। গায়ত্রীকে সে খুব মিস করছিল। এয়ারপোর্টে আসার পর শচীন তাকে রিসিভ করে। রাজ যখন বাসায় ফেরে তখন দরজা খুলে দেখতে পায় ফ্লোরে অসংখ্য চিঠি পড়ে আছে।
সে চিঠিগুলো হাতে নিয়ে পড়তে শুরু করে। এই সবগুলো চিঠি গায়ত্রীর লেখা। গায়ত্রী রোজ একটা করে চিঠি লিখে রাজের দরজার নিচ দিয়ে রেখে যায়। চিঠিতে গায়ত্রী তার ভুলের জন্য রাজের কাছে ক্ষমা চায়। সে চিঠিতে তার মনের ভাব প্রকাশ করে। সে আসলে রাজকে অনেক ভালোবাসে এবং সে সারা জীবন রাজের জন্য অপেক্ষা করবে। চিঠিগুলো পড়ে রাজ ভীষণ অবাক হয়ে যায়। এরই মধ্যে দেখা যায় দরজার নিচ দিয়ে নতুন আরও একটি চিঠি এসে পড়েছে। রাজ তখন বুঝতে পারে গায়ত্রী এসেছে। সে তাড়াতাড়ি গায়ত্রীকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে গায়ত্রী গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাজ ছুটতে ছুটতে গাড়ির কাছে পৌঁছে যায়, কিন্তু ইতিমধ্যে গায়ত্রী নতুন একটা প্যাসেঞ্জার তুলে ফেলে। রাজ তখন সেই প্যাসেঞ্জারের পাশে জোর করে বসে পড়ে। এরপর গাড়ির ভেতর তাদের দুজনের কথা শুরু হয়। গায়ত্রী রাজের ওপর ভীষণ রেগে যায়, কারণ সে রোজ একটা করে চিঠি গত 6 মাস যাবৎ রাজকে লিখে যাচ্ছে, কিন্তু রাজ এখন পর্যন্ত কোনো চিঠির উত্তর দেয়নি। রাজ তখন জানায় সে এই 6 মাস দেশের বাইরে ছিল। সে আজই দেখল যে গায়ত্রী তাকে চিঠি দিয়েছে। রাজ বলে, তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে, আমি চলে গিয়েছি, এতে দোষের কি? গায়ত্রী বলে, আমি মেয়ে মানুষ, আমি বলতেই পারি, তাই বলে তুমি এভাবে চলে যাবে আমাকে না বলে? এই নিয়ে শুরু হয়ে যায় দুজনের মধ্যে দুষ্টু মিষ্টি ঝগড়া। পাশে বসে থাকা প্যাসেঞ্জার এসব নিয়ে কোনো অভিযোগ করেনি, বরং সে তাদের দুজনের ঝগড়া খুব উপভোগ করছিল। একটা সময় দুজনে ঝগড়া করতে করতে গাড়ি থেকে নেমে যায়। রাজ গায়ত্রীকে বলে, তোমার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। একটা সময় আমি এমন ছিলাম না, ভালোবাসা কি জিনিস তা বুঝতাম না, অন্যের ভালোবাসাকেও কোনো মূল্য দিতাম না। মেয়েদের সাথে টাইম পাস করা আর তাদেরকে ঠকানোটাই ছিল আমার কাজ। এখন আমি বুঝতে পারি প্রকৃত ভালোবাসা কতটা মধুর, কতটা সুন্দর হয়। তুমি আমার জীবনে না আসলে এই উপলব্ধি আমি কখনোই করতে পারতাম না। রাজের কথা শুনে গায়ত্রী কান্না করতে থাকে। তখন দুজন দুজনকে কথা দেয় সারা জীবন তারা একসাথে থাকবে, কেউ কাউকে ছেড়ে কোথাও যাবে না। আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়ে যায় আজকের গল্পটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমরা কি তোমাদের ভালোবাসার মানুষকে তোমাদের জীবনে পেয়েছো? যদি পেয়ে থাকো তো কমেন্ট করে জানাতে পারো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।